সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো রমজান এবং কিডনি রোগ নিয়ে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম.এ. সামাদ। প্রফেসর এম.এ. সামাদ বর্তমানে ল্যাবেড স্পেশালিস্ট হসপিটালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। প্রফেসর এম.এ. সামাদ, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই লম্বা একটি সময় রোজা চলছে, গরমকাল আবার বর্ষাকালের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনেকে আছে যে বাইরে বিভিন্ন ধরনের ইফতার খাওয়ার সময় ঢাকা বাসি খাবার খাচ্ছে, সেহরির সময় খাচ্ছে, বিভিন্ন সময় খাওয়া পড়েই যাচ্ছে। আর বিশুদ্ধ পানির অভাব তো অনেক জায়গায় পরিলক্ষিত হচ্ছে। এই সময় এগুলো খাওয়ার ফলে দেখা যায় অনেকে পেটের পীড়া আক্রান্ত হয়ে বমি করছে, পাতলা পায়খানা হচ্ছে। এর কোনো প্রভাব আছে কিনা কিডনি রোগের উপরে? আপনি ঠিকই বলছেন যে সিজনের ভেরিয়েশনের সাথে সাথে কিছু কিছু রোগ আছে যেগুলো বেড়ে যায়। বিশেষ করে আমাদের দেশে এই গরমের সময়ে পানির কারণে এবং যে খাবারগুলো আমরা খাই, বিশেষ করে ঈদের সময় দেখবেন যে অনেক রং বেরঙের উপাদেয় খাদ্য, বিশেষ করে শরবত, ইফতারের সময় বিশেষ ধরনের শরবত, যেমন ঘরেও খায় বাহিরেও কিন্তু অনেক ধরনের শরবত থাকে। অনেক ক্ষেত্রে সেগুলো হাইজিনিক না, যার জন্য এখানে অনেক ধরনের জীবাণু দ্বারা সংক্রামিত হয় এবং এগুলো খেয়ে ডায়রিয়া হয়। আমরা জানি যে ডায়রিয়া এবং বমি যদি হয় তাহলে মানুষের পানির শূন্যতা দেখা দেয় এবং পানির শূন্যতার থেকে আকস্মিক কিডনি বিকল হতে পারে। তো সেই জন্য বিশেষ করে এই সিজনে এই আকস্মিক কিডনি বিকল, বিশেষ করে ডায়রিয়া এবং বমির থেকে হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এই রোজার সময়ে অনেকেই বাইরের উপাদেয় ইফতারি খেয়ে থাকে, যেগুলো একদিকে অনেক বিষাক্ত রং মাখানো থাকে, ক্ষতিকারক। মানে জিলাপির সঙ্গে ইফতারি একটা সম্পর্ক আছে। অনেক দেখা যায় আমাদের রঙিন জিলাপি আমরা কিনি, যত বেশি রঙিন থাকবে, বাহারি থাকবে, মনে করতে হবে তত সেগুলো মারাত্মক হওয়ার সম্ভাবনা। কারণ এগুলো তো ফুড ডাই দিয়ে করা হয় না, বেশিরভাগ কাপড়ে, যেহেতু কাপড়ের রং খুব সস্তায় পাওয়া যায়, সেগুলো দিয়ে করা হয় এবং এগুলো খেয়ে অনেক ধরনের জটিলতা হতে পারে। একদিকে যেমন কিডনি, লিভার ডিজিজ হতে পারে, ক্যান্সার এখান থেকে হতে পারে, কিডনির তো মারাত্মক ক্ষতি হতে পারে, আকস্মিক কিডনি বিকল এবং দীর্ঘদিন খেলে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হতে পারে, এমনকি কিডনির টিউমারও হতে পারে। আমরা অ্যাকিউট কিডনি ডিজিজ নিয়ে কথা বলছি আজকে আপনার সাথে। লক্ষণগুলো কি হবে অ্যাকিউট কিডনি ডিজিজ হলে? সাধারণত প্রথম যে লক্ষণগুলো পরিলক্ষিত হয়, যদিও এটা বয়স ভেদে পার্থক্য হয়, তবু দেখা যায় যে কারণে হয়েছে আমরা কারণগুলি প্রথমে চোখে পড়ে। যেমন ডায়রিয়া যদি বমি যদি হয় সেটা চোখে পড়বে। আবার কারো দেখা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে প্রচুর রক্তক্ষরণ হলো, সেজন্য হতে পারে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এই সময়টা খুব বেশি হয়ে থাকে, মানুষের যে মুভমেন্ট অনেক বেড়ে যায়, সেজন্য অ্যাক্সিডেন্ট হয়ে রক্তক্ষরণ হতে পারে। আবার যারা এই যে প্রচণ্ড রোদে যারা কাজ করে, আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা আছে, ওনারা করে মাঠে, অনেক যারা কৃষক শ্রমিক ভাই আছে তারা করছেন, মিডল ইস্টে যারা বাহিরে যারা কাজ করছেন, তারা কিন্তু প্রচুর ঘাম হয়। এই যে প্রচুর ঘাম এবং এর মধ্যে যদি রোজা রাখে এবং তারা যদি পরিমিত বেশি পরিমাণে পানি যদি আগে থেকে সেহরির সময় এবং ইফতারের পরপর যদি না খায়, তাহলে সেক্ষেত্রে একদিকে যেমন পানির শূন্যতা দেখা দিতে পারে। আবার এই সময়টা যেহেতু সিজনের কারণে আগেই বলেছি যে পানির শূন্যতা দেখা দিতে পারে, ডায়রিয়া বমি হয়ে, সে কারণে আকস্মিক কিডনি বিকল হতে পারে। তো কাজেই এই যে যেমন ডায়রিয়ার কারণে হোক বা রোদে বেশি ছিল, সেটা একটা উপসর্গ। আবার যদি দেখা যায় যে প্রচুর খুব মারাত্মক ধরনের কোনো ইনফেকশন হয়েছে, জ্বর হলো, জ্বরের সময় যদি পানি কম খায় তাহলে পানির শূন্যতা হয়। এখন তো ভাইরাস ফিভারও ঘরে হচ্ছে, সেজন্য আকস্মিক কিডনি বিকল হতে পারে। তবে ইন জেনারেল যেটা চোখে পড়ে সেটা হলো যে প্রস্রাবের পরিমাণ প্রথম কমে যাবে। তারপরে যদি এটা বেশিক্ষণ স্থায়ী হয়, তখন রক্তের মধ্যে অনেক ধরনের পয়জন যেটা সাধারণত কিডনি বের করে দিয়ে থাকে সেগুলো জমে যাবে এবং সেটা সিমটমটাকে ইউরেমিয়া বলা হয়। যেমন খেতে পারবে না, বমি বমি ভাব হবে, বমি হবে। একসময় দেখা যায় যে প্রথমে তো পানির শূন্যতা হতে পারে, পরে কিন্তু একসময় পানি যা খাবে সেগুলো যেহেতু প্রস্রাব বন্ধ হয়ে যায়, শরীরে জমতে থাকবে, অতিরিক্ত পানি জমে যায় এবং সেগুলো বুকে এবং লাঙে জমে যেতে পারে। তখন শ্বাসকষ্ট হবে, বমি হতে থাকবে, খেতে পারবে না, একদম এক্সট্রিমলি দুর্বল হয়ে যায়। তো এই ধরনের যদি হয় এবং সাথে যদি রক্ত পরীক্ষা করা হয়, তাহলে দেখা যাবে যে তার ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো বেড়ে গেছে এবং সেগুলো যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে কিন্তু যে কারণে হয়েছে সে কারণের যদি শুধু চিকিৎসা করা যায় তাহলে এটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু যদি বিলম্বিত হয়ে যায়, এটা রিভার্সিবল, তখন রিভার্স যদি চিকিৎসা করে তাহলে একদম ভালো হয়ে যেতে পারে, সম্পূর্ণ আগের জায়গায় ফিরে আসবে। প্রফেসর সামাদ, এই বিষয়টা নিয়ে আরো আপনার কাছ থেকে কথা শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে।
সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ সুস্থ জীবন নিয়ে। আজ আমরা কথা বলছি রমজান এবং কিডনি সমস্যা নিয়ে। আজকের অতিথি প্রফেসর এম এ সামাদ। প্রফেসর সামাদ, যে কথা বলছিলাম বিরতির আগে, আকস্মিক কিডনি বৈকল্য বা বিকল যাই আমরা বলি, অ্যাকিউট কিডনি ইনজুরি, এটা দেখা যাচ্ছে যে অনেকে বাসি আঠাকা খাবার খেয়ে বিভিন্ন রকমের গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত হয়ে অ্যাকিউট কিডনির সমস্যা হতে পারে। আর আমি বিরতির আগে বলছিলাম যে ভাইরাল ফিভার এখন ঘরে ঘরে হচ্ছে। ভাইরাল ফিভার হলে তো জ্বর মানে রোজা রাখা সম্ভব না। তাদের পক্ষে পানি কতটুকু খেতে হবে, বা স্বাভাবিক সুস্থ মানুষের কিডনি ভালো রাখার জন্য পানি কতটুকু খেতে হবে, পানি নিয়ে কিছু কথা শুনতে চাচ্ছি আপনার কাছে। পানির ক্ষেত্রে যে যারা সুস্থ মানুষ, এদের জন্য ঠিক পানি যদি 2-3 লিটার পানি যদি কেউ খায় তাহলে এটা যথেষ্ট। তবে অনেকগুলো লিটার তো মানুষ বুঝবে না, গ্লাসের হিসাবে যদি গ্লাসে বলেন, সাধারণত 4 গ্লাসে 1 লিটার, কাজে 3 লিটার মানে হলো 4 থেকে 12 লিটার, 12 গ্লাস, হ্যাঁ 2 মানে 8 থেকে 12 গ্লাস পানি, বিশেষ করে গরমের দিনে। তবে শীতের দিনে 1 লিটারের চেয়ে কম খেলেও চলে। তো তার চেয়ে মানে তবু কতগুলো সিচুয়েশন আছে যে যে সিচুয়েশনে এই পানি খাওয়ার পরিমাণটা কিন্তু ভিন্নতর হতে পারে। যেমন যাদের স্টোন ডিজিজ আছে, অথবা ইউরিনে যাদের বারবার ইনফেকশন হয়, অথবা যারা প্রচণ্ড গরমে কাজ করে যেখানে প্রচুর ঘাম হতে পারে, বিশেষ করে কৃষক ভাইরা বা আমাদের রিক্সা চালক যারা আছেন তারা, এবং যারা মিডল ইস্টে কাজ করে এবং কারখানায় যারা ট্রাফিক পুলিশরা সারাদিন, ট্রাফিক পুলিশ যারা রোদে যারা দাঁড়িয়ে কাজ করছেন, এদের কিন্তু অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে। তো স্বাভাবিকভাবে মনে রাখতে হবে যে এমন পরিমাণে পানি খেতে হবে যেন প্রস্রাবের রং পানির মতো হয়, অথবা প্রস্রাব যেন 1 থেকে 1.5 লিটার প্রস্রাব হয় 24 ঘন্টায়। তো যদি এরকম হয় তাহলে মনে করতে হবে যে তার পানি যথেষ্ট আছে। আপনি জ্বরের কথাই যেটা বলছিলেন, জ্বরের সময় কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসে, এবং যেহেতু আমাদের গা অনেক উত্তপ্ত থাকে, সেজন্য শরীর থেকেও অনেক পরিমাণ পানি চলে যায়। সেজন্য জ্বরের সময়ে স্বাভাবিক পরিমাণে যে পরিমাণ পানি খাচ্ছে তার চেয়ে অন্তপক্ষে 1-2 লিটার পানি বেশি খেতে হয়। আচ্ছা, আর এমন হয় না যে যত ইফতারের সময় ঘনিয়ে আসতে থাকে প্রস্রাবটা কিন্তু ঘন হয়ে আসে, একটু জ্বালা পোড়াও করে, এটা কেন? এটা কি কোনো রোগ? এটা কোনো রোগ নয়। আল্লাহ আমাদের কিডনি এমনভাবেই তৈরি করে দিয়েছেন যে এটি এমন কিছু কাজ করে যে জন্য কিডনিকে বলা হয় অ্যামেজিং কিডনি। অ্যামেজিং কিডনি বাংলায় বলা হবে যেটা বিস্ময়কর কিডনি। অর্থাৎ ছোট্ট হাতের মুঠির সমান দুটো কিডনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এবং অবস্থা বুঝে সে কাজ করে। যেমন আমরা যখন প্রচুর পানি খাই, দেখবেন যে 2 ঘন্টার থেকে 2.5 ঘন্টার মধ্যে যত পরিমাণে পানি খাওয়া হয়েছে তার 75 ভাগ থেকে 80 ভাগ পানি প্রস্রাব আকারে বেরিয়ে যায়। এটা কিডনি করে দিচ্ছে, কারণ বেশি পানি খাচ্ছি শরীরে বোঝা হয়ে যাচ্ছে, বের করে দেয় এটা। আবার যখন যেমন রোজা রেখে আমরা পানি যখন খাচ্ছি না, অথবা কারো যদি এমন সিচুয়েশন হয় যে পানি খেতে পাচ্ছে না, তখন কিন্তু প্রস্রাবের পরিমাণ একদম কমে যায়। কিন্তু আমাদের শরীরে যে দূষিত পদার্থগুলো সেগুলো কিন্তু ঠিকই বের করে দেয়। কিডনি এই প্রস্রাবকে অনেক গুণে ঘন করে ফেলে। ঘন হওয়ার জন্য দেখা যায় প্রস্রাব লাল হয়ে যায়। অনেক সময় এই প্রস্রাবের সাথে অনেক অ্যাসিড যায় বিভিন্ন ধরনের। যেহেতু অ্যাসিডগুলো ঘন হয়ে যায় সেজন্য প্রস্রাবে একটু জ্বালা পোড়াও থাকে। তো এটা আমি বলবো যে আল্লাহর একটা নিয়ামত, এই যে পানিটাকে ধরে রাখছে। যখন আমরা পানি কম খাচ্ছি রোজার মধ্যে, আমাদের শরীরে পানি ধরে রাখছে যাতে করে আমাদের কোনো পানির শূন্যতা দেখা না দেয়, কোনো ক্ষতি হচ্ছে না সারাদিন যে আমরা এতে কোনো ক্ষতি পানি খাচ্ছি না, কিডনির কোনো ক্ষতি। এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক স্টাডি হয়েছে। দেখা গেছে যে যারা রোজা রাখছে এই 24 ঘন্টা মানে 18 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখার পরও তাদের কিন্তু ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে না, স্বাভাবিকই থাকতেছে। আচ্ছা, তো ইফতারের পরপর থেকে মানে পরপরই কি পানি খাওয়া শুরু করা উচিত? ইফতারটি কেমন হবে আর কি? আসলে ইফতারটা পানি যেটা বলছিলেন, যেটা ঠিক সেহরির সময় ঘুমে থেকে উঠে একটু পানি খেয়ে নিতে পারে কেউ, তারপর খাবারের সময় একটু পানি খেলো এবং খাবারের পরও পানি খাবে, যাতে অন্তপক্ষে 1 লিটার পানি সেহরির সময় খাওয়া পরে। তবে অনেকে মনে করে যে সারাদিন যাতে পিপাসা না লাগে সেজন্য এই 2 লিটার 3 লিটার খেয়ে ফেলি, কিন্তু সেটা করে লাভ নেই। এই জন্য যে যত পানি বেশি খাক না কেন, এটা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে সবই প্রস্রাব আকারে বেরিয়ে যাবে। কাজেই যদি বেশি পানি খায় তাহলে যারা ফজরের নামাজের পর যেটা ঘুম আসতে চায়, প্রস্রাবের জন্য ঘুম আসতে পারবে না। আর ইফতারটা এমন হবে যে পানির ক্ষেত্রে যে অল্প পানি দিয়ে ইফতারটা শুরু করবেন এবং ইফতারের পরে অনেক কথা, মূল্যবান কথা শুনলাম আপনার কাছ থেকে, অনেক মূল্যবান উপদেশ দিলেন আমাদের দর্শকদের। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলীকে।
সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রফেসর MS আমাদের কাছ থেকে রমজান এবং কিডনির সুস্থতা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম। প্রিয় দর্শক, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক একই সময় অন্য কোনো নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।